আসসালামু আলাইকুম। আজ 14ই জুলাই 2026 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাম মন্দির নির্মাতা কেন গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন? ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় প্রবেশ না করতে লিগ্যাল নোটিশ। অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যা ঘটছে। এবার বিস্তারিত। ভারতের গণমাধ্যম দ্য ওয়ালে রামমূর্তি তৈরির প্রধান সংগঠক গ্রেফতারকৃত হরিদাসকে নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে। রিপোর্টটি চেঞ্জ টিভির দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো। বাংলাদেশের গাইবান্ধায় 82 ফুট উঁচু রামমূর্তি তৈরির প্রধান সংগঠক গ্রেফতারকৃত হরিদাস চন্দ্র তরণী দাসের ব্যাংক অ্যাকাউন্টে 9 কোটির বেশি অর্থের সন্ধান মিলেছে। তদন্তকারী সংস্থা সিআইডি জানিয়েছে, ওই টাকার উৎস সম্পর্কে তারা নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। হরিদাস চন্দ্রের আয়ের সঙ্গে ওই জমা অর্থ সঙ্গতিপূর্ণ নয়। সোমবার ভোররাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ি থেকে বছর 40-এর এই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। তাঁর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ঢাকার আদালত তাঁকে 4 দিনের জন্য সিআইডি হেফাজতে পাঠিয়েছে। বাংলাদেশ সিআইডি জানিয়েছে, ধৃত হরিদাস চন্দ্র তরণী দাসের প্রকৃত পরিচয় নিয়েও সংশয় আছে। তদন্তে জানা গেছে, 2019 সালে তিনি একজন মুসলিম নারীকে বিয়ে করেন। তখন ধর্মান্তরিত হয়ে তৌহিদ ইসলাম নাম হয় তার। তবে নিজের গ্রামে এবং পরিবারের সদস্যদের কাছে তা গোপন রাখেন। পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হয়ে যায়। সিআইডি খতিয়ে দেখেছে কেন তিনি ধর্ম পরিবর্তন করে মুসলিম নাম গ্রহণ করেছিলেন। সিআইডির আরও দাবি, ধৃত তরণী দাস দীর্ঘদিন ভারতে ছিলেন। তিনি বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেন। এক আত্মীয়ের বাড়িতে থেকে ভারতের নথিপত্র সংগ্রহ করেন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালী মন্দির প্রাঙ্গণে ওই ব্যক্তি প্রথমে একটি শিব ও কৃষ্ণের মূর্তি স্থাপন করেন। বাংলাদেশ সরকারের দাবি, কৃষ্ণ মূর্তিটি উদ্বোধন করেছিলেন একজন ভারতীয় কূটনীতিক। সরকারি সূত্রের দাবি করা হয়েছে, রাম মূর্তিটি তৈরিতে বহু কোটি টাকা খরচ হয়ে গিয়েছে ইতোমধ্যে। জেরার মুখে হরিদাস চন্দ্র তরণী দাস দাবি করেন, ভক্তরা তাকে বিপুল অর্থ দান করেছেন। তদন্তে দেখা গিয়েছে, বহু মানুষ অনলাইনে মোটা অঙ্কের টাকা জমা করেছেন। তবে সিআইডির গুরুতর অভিযোগ, তদন্তে তারা জানতে পেরেছে টাকার বড় সূত্র বিদেশ। বিভিন্ন দেশ থেকে হুন্ডি মারফত মোটা অঙ্ক পেয়েছেন ওই ব্যক্তি। মূর্তিটির 90% তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থায় একটি গোষ্ঠী আপত্তি তোলার পর থেকে নির্মাণ কাজ বন্ধ আছে। সিআইডি আরও জানিয়েছে, ওই ব্যক্তি 2022 সালে একবার প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তখন অভিযোগ উঠেছিল, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেছিলেন। ওই মামলায় তিনি বর্তমানে জামিনে মুক্ত ছিলেন। এদিকে এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পলাশবাড়ির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের সমালোচনা করেছে তারা। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দুই রাজ্যে ভ্রমণ ও ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান। নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। আইনি নোটিশে বলা হয়েছে, প্রতি বছর চিকিৎসা, শিক্ষা, পর্যটন, ব্যবসা ও অন্যান্য বৈধ প্রয়োজনে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক ভারতে ভ্রমণ করেন। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের কিছু বাংলা ভাষাভাষী উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, এসব হুমকির কারণে বাংলাদেশি নাগরিকরা হেনস্থা, নির্যাতন বা সহিংসতার শিকার হতে পারেন, যা তাদের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এতে উল্লেখ করা হয়েছে, অতীতে ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে দেশটিতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠেছে। তাই বিদেশে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। নোটিশে সংবিধানের 32 অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। প্রকাশ্য নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও নাগরিকদের ওই এলাকায় ভ্রমণের সুযোগ অব্যাহত রাখা রাষ্ট্রের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সঙ্গে সংযুক্ত সব স্থলবন্দরে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন কার্যক্রম অবিলম্বে সাময়িকভাবে স্থগিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সন্তোষজনক কূটনৈতিক নিশ্চয়তা না দেয়া পর্যন্ত ওই দুই রাজ্যগামী যাত্রীদের বিমানবন্দর ভিত্তিক ইমিগ্রেশন কার্যক্রমও স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। নোটিশে আগামী 7 দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে নোটিশদাতাকে অবহিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সংবিধানের 102 অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসবে এই বিষয়ে প্রশ্ন করলে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি আমরা তো সে চেষ্টাই করছি। আর উনি যদি আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ করে আসে তাহলে আদালতে যাবেন, উনি মামলা ফেস করবেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমাদের চিফ প্রসিকিউটর জবাব দিয়েছেন এবং গতকাল আমি দেখলাম আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন। ওনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন আমরা কিন্তু শুরু থেকেই বলছি আমরা তাকে স্বাগত জানাবো। জাহিদুর রহমান আরো বলেন, ওনার মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন। উপদেষ্টা আরো বলেন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময়। এই আইসিটিকে একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। উপদেষ্টা বলেন, এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে, সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেয়ার প্রতিবাদে এই দাবি করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় শিক্ষার্থীরা অবরোধ করেন। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত সেখানে তারা অবস্থান করেন। মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে ও আরেক দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজ সহ 12 থেকে 15টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। শিক্ষার্থীরা এ সময় দফা 1 দাবি 1, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এরকম স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা জানান, পদার্থবিজ্ঞান পরীক্ষায় 8টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নই ভুল করা হয়েছে। বাকি যে 6টি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো অনেক বেশি কঠিন ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো কঠিন প্রশ্ন করা হয়েছে। এখন তারা যদি ফেল করেন এর দায়ভার কি শিক্ষামন্ত্রী নেবেন কিনা সেই প্রশ্ন রাখেন শিক্ষার্থীরা। আরেক শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ার ভেতরে এইচএসসি পরীক্ষা নেয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। আবার অনেকে পরীক্ষার হলে যাওয়ার সময় রাস্তাতে পড়ে গেছে, অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়ে গেছে। ওই শিক্ষার্থী আরো বলেন, যিনি শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে পারেন না। আমরা এমন শিক্ষামন্ত্রী চাই না, তার পদত্যাগ চাই। সায়েন্স ল্যাব থেকে পরে দুপুরে তারা ভিসি চত্বরের সামনে যান। বেলা 1:15টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে জিএসসি গামী সড়কে অবস্থান নিয়েছেন, সেখানে পুলিশও অবস্থান নিয়েছে। জানাবো মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করা এখনো সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে টানা 3য় রাতের মতো হামলা চালানোর পর হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ খবর দিয়েছে দ্য ডন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি, বরং ওয়াশিংটন এখনো একটি কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাত এড়াতে দুপক্ষেরই একটি টেকসই চুক্তিতে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, মাত্র 2 দিন আগেই 2 দেশের মধ্যে একটি বড় ধরনের চুক্তি চূড়ান্ত হওয়ার দোরগোড়ায় ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইরান পিছু হটে।
ইরানি প্রতিনিধিরা জানান যে তারা এখনই সেই চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত নন এবং এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চান। মূলত তাদের এই অনাগ্রহের কারণে সমঝোতা প্রক্রিয়া সাময়িকভাবে থমকে দাঁড়ায়। সমঝোতা আলোচনা অচল হয়ে পড়ার পরপরই হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে নতুন করে হামলা শুরু করে মার্কিন বাহিনী। তবে সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি হোয়াইট হাউস যে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও স্থায়ী চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য তারই ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের দুটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত এবং বেশ কয়েকজন আহত হবার পর নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসেইনিকে তলব করেছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের কাছাকাছি অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজে এই হামলার তীব্র প্রতিবাদ জানাতে ইরানি ওই কূটনীতিককে ডেকে পাঠায়। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে মম্বাসা এবং আল বাহিয়া নামের দুটি তেলবাহী ট্যাঙ্কার যখন হরমুজ প্রণালীর দক্ষিণ পথ দিয়ে যাতায়াত করছিল, ঠিক তখনই সেগুলো ইরানি হামলার শিকার হয়। এই ঘটনায় মম্বাসা জাহাজে থাকা এক ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান এবং আরও 8 জন নাবিক আহত হন, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে 6 জন ভারতের এবং বাকি 2 জন ইউক্রেনের নাগরিক বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে ইরানি হামলার পর দুটি জাহাজেই তীব্র আগুন ধরে যায় এবং এতে ট্যাঙ্কার দুটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমিরাত প্রশাসন এই হামলাকে আন্তর্জাতিক আইনের এক চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে। একই সাথে তারা নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পূর্ণ অধিকার রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নতুন করে নৌ অবরোধ আরোপ করার এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বদলে মাশুল নেয়ার কথা জানানোর পর মার্কিন বাহিনী ইরানে আজ মঙ্গলবার ভোরে নতুন করে বিমান হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ইরান, বাহরাইন, জর্ডান এবং আমিরাতের ওই দুটি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পশ্চিম এশিয়ায় চলমান এই যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 11 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গত মাসেও একটি জাহাজে মার্কিন হামলায় 3 জন ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখে নিজের মধ্যে ভালো অনুভূতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। উত্তর গাজা পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন বিতর্কিত মন্তব্য করেন। উত্তর গাজার ধ্বংসস্তূপে পরিণত হওয়া পরিস্থিতি দেখে কেমন অনুভূতি হচ্ছে এমন প্রশ্নের জবাবে কাটজ বলেন, একটি ভালো অনুভূতি, তাই নয় কি? তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, গাজার বর্তমান পরিস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি ইসরায়েলের একটি পরিকল্পিত নীতির অংশ। তার ভাষ্য অনুযায়ী ইসরায়েলের লক্ষ্য হচ্ছে দেশটির নিরাপত্তা হুমকি চিরতরে দূর করা। কাটজ বলেন, আগের সামরিক কৌশলে ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করে অভিযান শেষে ফিরে আসত, তবে বর্তমানে সেই নীতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন সেনাবাহিনী গাজার ভেতরে অবস্থান করছে এবং দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত বা নিয়ন্ত্রিত 3টি নতুন বসতি স্থাপনের জন্য বিশেষ আউটপোস্ট বা সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করা হয়েছে। গাজায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো গাজায় বেসামরিক স্থাপনা ধ্বংস এবং প্রাণহানির বিষয়ে বারবার সতর্ক করে আসছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একজন মানুষের ব্যক্তিত্ব বা পরিচয় নির্ভর করে তার আদর্শের উপর। সেই জন্যে আদর্শবাদিতার গুণটি খুবই জরুরি ভালো মানুষ হবার জন্য। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার আদর্শের উপর অটল থাকেন, আপনার আদর্শকে পুঙ্খানুপুঙ্খভাবে বুকে ধারণ করেন, তাহলে আপনাকে বিপরীত আদর্শের মানুষও স্যালুট করতে বাধ্য হবে। এক্ষেত্রে 2 জন মানুষের নাম আমি উল্লেখ করব। একজন ফররুখ
আহমদ আর অন্যজন সত্যেন সেন। ফররুখ আহমদ ইসলামী পুনর্জাগরণের জন্য নিরন্তরভাবে কাজ করেছেন। তিনি তার আদর্শে অটল থেকেছেন। অন্যদিকে শিল্পী সত্যেন সেন উদীচী শিল্পী গোষ্ঠী সহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার বাম আদর্শকে উচ্চকিত করতে চেয়েছেন। দুজন মানুষই দুই ঘরানার হলেও আদর্শে তারা অটল ছিলেন। সুতরাং আদর্শবাদী যদি আমরা হতে পারি, তাহলে এই সমাজকে একটা আলো যেমন দেখাতে পারবো, ঠিক তেমনি এই সমাজে একটা উদাহরণও আমরা তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।